বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকেও তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সন্ধির উপর বিগত 10 বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখানোর চেষ্টা করছি। প্রথম দুইটা টিউটোরিয়ালে আমি স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি থেকে যে প্রশ্নগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল সেটা ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি। আজকে বিসর্গ সন্ধির উপর আমি কি প্রশ্ন এসেছিল বিগত 10 বছরে অর্থাৎ 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত সেগুলো আমি ব্যাখ্যা সহ সমাধান দেবো। আশা করি শেষ পর্যন্ত ক্লাস থাকবেন। তাহলে চলুন আমরা দেখি যে বিগত 10 বছরে বিসর্গ সন্ধি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেটা। প্রথম প্রশ্ন দেখেন, 2009 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে প্রাতরাশ। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কি? বেশিরভাগই প্রশ্ন আশা দেখতেছি আমরা কি যে সন্ধি বিচ্ছেদ অর্থাৎ ভাঙতে বলছে, কোন সন্ধি সেটা নেই। যেহেতু এটা বিসর্গ সন্ধি এই জন্য আমি বিসর্গ সন্ধির মধ্যে এটা আলাদা করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন, বিসর্গ সন্ধিতে একটি নিয়ম আছে যে প্রথমে থাকবে স্বরের সাথে বিসর্গ, এরপরে থাকবে স্বরেয় অথবা আ অথবা উ, অর্থাৎ প্রথম অংশে স্বরের সাথে বিসর্গ আর দ্বিতীয় অংশে যদি এই তিনটা বর্ণের একটা থাকে তাহলে কি হবে, ওই সন্ধিতে র হয়ে যাবে। এখন দেখেন, প্রাতরাশকে যদি আমি ভাঙি, প্রাত যোগ আশ, ঠিক আছে? তাহলে প্রাত, আমরা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটি করে স্বরবর্ণ অ থাকে। দেখেন প্রাত, এই যে তোর সাথে একটা অ বর্ণ আছে, এর সাথে দেখেন বিসর্গ আছে। তাহলে আমরা বলছি প্রথম অংশে বিসর্গ, অর সাথে বিসর্গ আছে এটা। দ্বিতীয় অংশে কি থাকবে, এই তিনটি বর্ণের একটি, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব উ। তাহলে দেখেন দ্বিতীয় অংশে কি আছে, স্বরে আ আছে। তাহলে উভয় মিলে কি হবে, র হবে। দেখেন প্রাতরাশে এই যে র, ঠিক আছে? তাহলে এটা বিসর্গ সন্ধি। এই নিয়মে আরো উদাহরণ রয়েছে, পুনযোগ আবৃত্তি, পুনরাবৃত্তি, পুনযোগ অধিকার, পুনরধিকার, ঠিক আছে? পুনযোগ উক্ত, পুনরুক্ত, এই নিয়মে এই সন্ধিগুলো হয়েছে। 2010 সালে কি প্রশ্ন এসেছিল? বিসর্গ সন্ধি থেকে আসলে বেশি প্রশ্ন আসেনি, বেশিরভাগ প্রশ্ন এসেছিল ব্যঞ্জন এবং স্বর সন্ধি থেকে। তাহলে 2010 সালে প্রথম প্রশ্ন ছিল অধোগতি, বলছিল এর সন্ধি বিচ্ছেদ কি, ঠিক আছে? তাহলে দেখেন আমি আগে ভাঙি, অধোযোগ গতি, ঠিক আছে? এইভাবে ছিল অধোযোগ গতি। বিসর্গ সন্ধিতে একটা নিয়ম দেখেন, অ এর সাথে বিসর্গ আর দ্বিতীয় অংশে কি থাকবে বর্গের তৃতীয় অথবা চতুর্থ অথবা পঞ্চম, অথবা থাকবে কি অন্তর্জ ব র ল হ। অর্থাৎ প্রথম অংশে অ এর সাথে বিসর্গ আর দ্বিতীয় অংশে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকতে পারে, অথবা অন্তর্জ ব র ল হ এর যে কোনোটি থাকতে পারে। তাহলে কি হবে, সন্ধিটা যদি স্বজাত হয় তাহলে হবে ওকার, আর সন্ধিটা যদি রজাত হয় তাহলে হবে রেপ। এখন স্বজাত রজাত কিভাবে বুঝবো? দেখেন, যে বানানগুলোতে র অথবা রেপ আছে ওইটা রজাত, আর র বা রেপ বাদে যত সন্ধি আছে ওকার থাকলে সেটা হচ্ছে স্বজাতের মধ্যে যাবে। তাহলে দেখেন এখানে অধ ওকার আছে, তাহলে এটা স্বজাত। তাহলে স্বজাত হলে আমার কি হবে, ওকার হবে। আমরা কিন্তু বুঝে গেছি অলরেডি যে ওকার আছে বলে এটা স্বজাত সন্ধি, ঠিক আছে? স উচ্চারণ হতে হবে এমন না, স উচ্চারণও হবে, আবার ওকার থাকলেও সেটা স্বজাতের মধ্যে যাবে। আর যত জায়গায় র অথবা রেপ আছে সেই সন্ধিগুলো হচ্ছে রজাত সন্ধি। তাহলে আমরা দেখেন ভেঙেছি অধ, এই ধর সাথে একটা অ আছে, অর সাথে বিসর্গ, আমরা বলছি প্রথম অংশে তাই থাকবে আছে। আর দ্বিতীয় অংশে কি থাকবে, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, অর্থাৎ প্রত্যেক বর্গের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর বর্ণ যদি থাকে, অথবা এই চারটা যদি একটা থাকে, তাহলে কি হবে, স্বজাত হলে ওকার হবে। স্বজাত কেন হবে, দেখেন এখানে র বা রেপ নাই, এই জন্য এটা স্বজাত, তার মানে এটা স্বজাত বিসর্গ সন্ধি। গ, দ্বিতীয় অংশে আছে গ, দেখেন আমরা বলছি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ, তাহলে ক বর্গের প্রথম বর্ণ ক, খ, গ, গ নম্বর হচ্ছে 3 নম্বর, তাহলে এই যে 3 নম্বর বর্ণ গ ইজিক্যাল টু কি হবে, ওকার। দেখেন অধোগতিতে ওকার আছে, তার মানে এটা স্বজাত বিসর্গ সন্ধি। যদি র হতো, রেপ থাকতো বা র থাকতো তাহলে সেটা রজাত হতো, ঠিক আছে? অন্তর্যোগগত, এখন যদি আমি এটা দিতাম অন্তর্গত, রেপ আছে, তাহলে এটা রজাত হতো। আর স্বজাত হলে সব ওকার হবে, তপযোগ বন তপবন, হ্যাঁ, অধযোগ মুখ অধমুখ, এরকম বানানগুলো এই নিয়মে হয়েছে। একটা প্রশ্ন দেখেন, দুশ্চরিত্র,
বলছে এর সন্ধি বিচ্ছেদ কি। 2010-এ এই বিসর্গ সন্ধিটাও এসেছিল। দেখেন বিসর্গ সন্ধিতে একটি নিয়ম আছে, আমি আগে ভেঙে নিই। দুযোগ চরিত্র। বিসর্গ সন্ধিতে নিয়ম আছে যে প্রথম অংশে বিসর্গ থাকবে, যে কোনো স্বরের সাথে বা ব্যঞ্জনের সাথে যাই থাকুক না কেন বিসর্গ বলছে যে বিসর্গ থাকবে প্রথম অংশে, আর দ্বিতীয় অংশে থাকবে চ বা ছ। যদি চ বা ছ থাকে তাহলে ওই শব্দের বানানে তালব্য স হবে। তাহলে দেখেন দুর সাথে বিসর্গ আছে, দ্বিতীয় অংশে আছে চ, আমরা বলছি চ অথবা ছ যে কোনোটা থাকতে পারে, চ আছে ইজিকাল টু তালব্য স হবে। দুশ্চরিত্র বানানে দেখেন তালব্য স। নিযোগ চয় নিশ্চয় এই বানানগুলো হবে। নিযোগ ছিদ্র নিশ্চিদ্র, তারপরে শিরোযোগ ছেদ শিরচ্ছেদ এই বানানগুলোতে তালব্য স হয়েছে এই নিয়মে। প্রথমে বিসর্গ, দ্বিতীয় অংশে চ বা ছ ইজিকাল টু তালব্য স। দেখেন তাই হয়েছে, প্রথম অংশে বিসর্গ আছে, দ্বিতীয় অংশে চ আছে চরিত্রের সাথে, এটা উভয় মিলে তালব্য স হয়েছে, এই যে তালব্য স। তাহলে এই দুটো প্রশ্ন কি 2010 সালে পরীক্ষায় এসেছে। 2011 সালে কোনো প্রশ্ন আসেনি বিসর্গ সন্ধি থেকে। আমরা 2012-তে চলে যাচ্ছি। 2012-তে কি প্রশ্ন এসেছিল একটু দেখা যাক। দেখেন এই নিয়মের আরেকটি সন্ধি ইতস্তত, আমরা আগে ভেঙে নিই। ইত যোগ তত। দেখেন একই নিয়ম, বিসর্গের সাথে যদি ত বা থ আসে, আমরা এর আগে দিচ্ছি চ বা ছ, অর্থাৎ তিনটা বর্ণের জন্য এই যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই তিনটা বর্ণের জন্য তিন রকম সন্ধি আছে। অর্থাৎ চ ছ থাকলে তালব্য স, ট ঠ থাকলে মূর্ধন্য স, আর ত থ থাকলে দন্ত স। তাহলে দেখেন এই বানানটা কিন্তু দন্ত স আছে, তার মানে আমার ভাঙার সময় দেখেন ইতো প্রথম অংশে বিসর্গ আছে, আর দ্বিতীয় অংশে আমরা বলছি ত বা থ থাকবে, দেখেন ত আছে প্রথম বর্ণটা, তাহলে উভয় মিলে কি হবে দন্তস্ব হবে। এই যে দন্তস্ব ইতস্তত বানান। নিযোক্তার নিস্তার, দুযোক্তর দুস্তর, নিযোগ তেজ নিস্তেজ এই বানানগুলো এই সন্ধিতে হয়েছে। আর ঠ থাকলে কি হবে মূর্ধন্য স হবে। যখন আমরা নিয়ম পড়াবো সন্ধির উপর আলাদা টিউটোরিয়াল করব, আপনারা সেগুলো দেখতে পারবেন এবং তার প্রয়োগ দেখাতে পারবেন। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন দেখি। দেখেন তপোবন, আগে ভেঙে নিই। তপযোগ বন, আমি একটু আগে যে রুলসটা দেখালাম সেই রুলসের একটি নিয়ম হচ্ছে বা একটি উদাহরণ হচ্ছে এইটা। প্রথমে দেখেন অ এর সাথে বিসর্গ, আর দ্বিতীয় অংশে কি থাকবে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম। ঠিক আছে, এরপরে থাকবে অন্তর্জ ব র ল হ। এর যে কোনোটা আসলে যদি সজাত হয় তাহলে কি হবে ওকার, আর রজাত হলে কি হবে রেফ হবে। আমি কিন্তু একটু আগেও এই নিয়মটা দেখিয়েছি অধোগতি এই সন্ধি বিচ্ছেদে। দেখেন প্রথম অংশে থাকবে কি থাকবে অর সাথে বিসর্গ, তাহলে তপ, আমরা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটি করে স্বরবর্ণ অ থাকে, তাহলে তপ উচ্চারণে অ আসতেছে, এর সাথে বিসর্গ আছে দেখেন। আর দ্বিতীয় অংশে কি থাকবে বলছে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, এখানে আছে কি ব, আপনারা দেখেন এখানে ব আছে, আবার দেখেন বর্গের তৃতীয় বর্ণ কিন্তু ব, প ফ ব, তাহলে উভয় পাশ দিয়ে আমরা মিলে যাচ্ছে, ব আছে তৃতীয় বর্ণ, তাহলে ইজিকাল টু কি হবে ওকার হবে। তপবনে দেখেন ওকার আছে, তার মানে এটাও সজাত বিসর্গ। যতক্ষণ না র বা রেপ আসবে ততক্ষণ সেটা রজাত হবে। র বা রেপ যদি না আসে ওকার আসে, তাহলে ওকারটা আসলে সেটা হবে সজাত, অর্থাৎ সজাতে ওকার হবে, এবং দন্ত স থাকতে পারে। ঠিক আছে, সেটা এই নিয়মে পড়ে নাই, এটা পড়ছে ওকারের নিয়ম, এই জন্য এটা দেওয়া হলো। ঠিক আছে, তাহলে 12 সালে এই প্রশ্নটা এসেছিল। এবার দেখেন 12 সালে আর কোনো প্রশ্ন আসে নাই। এবার দেখেন 13 সালে কি প্রশ্ন এসেছিল। 13 সালে প্রথম প্রশ্ন ছিল নিরস। পরীক্ষা আসছে নিরসের সন্ধি বিচ্ছেদ কি। আমি বারবার না লিখে ডট চিহ্ন দিচ্ছি যাতে লিখতে সহজ হয়। দেখেন আমি আগে ভেঙে নিই। নিযোগ রস। দেখেন সন্ধিতে একটি নিয়ম আছে যে বিসর্গের সাথে র এর সন্ধি হলে, তাহলে দেখেন প্রথম অংশে বিসর্গ আছে, দ্বিতীয় অংশে র আছে, যখন আমি প্লাস চিহ্ন দেব মনে করবেন দ্বিতীয়টাকে আমি ইন্ডিকেট করছি, অর্থাৎ সন্ধি নির্ণয় করার সময় প্রথম যে অংশ তার শেষ ধ্বনি কি দেখতে হয়, আর দ্বিতীয় যে অংশ থাকে তার প্রথম ধ্বনিটা দেখতে হয়। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। ঠিক আছে, তাহলে বিসর্গের সাথে যদি র এর সন্ধি হয় তাহলে কি হবে পূর্ববর্তী যে দীর্ঘিকার থাকবে ওইটা রস্যিকারে পরিণত হবে। তাহলে সন্ধিতে দেখেন বানানে কিন্তু দীর্ঘ ইকার আছে, আমরা বলছি পূর্ববর্তী দীর্ঘিকারটা রস্যিকারে পরিণত হবে, অর্থাৎ বানানে দীর্ঘিকার থাকবে, আমার ভাঙার সময় এটা রস্যিকারে পরিণত হবে। তাহলে দেখেন এই রস্যিকারটা দীর্ঘিকার হয়ে গেছে বা দীর্ঘিকারটা রস্যিকার হয়ে গেছে, ভাঙার সময় রস্য ইকার থাকবে,
আর বানানে থাকবে দীর্ঘ ইকার। আপনারা এটা খেয়াল করবেন, কিন্তু যখন নিয়ম করা হয়েছে নিয়ম থেকে বানানে যাওয়া হয়েছে, আর আমরা কিন্তু নিয়মটা আগে পাবো না, আমরা শব্দটা আগে পাবো। এই জন্য আপনি বিকল্প চিন্তা করবেন, যদি দীর্ঘিকার থাকে ভাঙার সময় রস্যইকার হবে, আর যদি ভাঙতে পারেন রস্যিকার দিয়ে তাহলে বানানে দীর্ঘিকার লিখবেন। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। তাহলে রয়ের বিসর্গের সাথে রয়ের সন্ধি হলে যদি বানানে দীর্ঘিকার থাকে ভাঙার সময় রস্যইকার হয়ে যাবে। নিযোগ রস নিরস, নিযোগ রোগ নিরোগ, হ্যাঁ, এই বানানগুলো বা এই উদাহরণগুলো এই নিয়মে হয়েছে। হ্যাঁ, 13 সালে দেখেন আরেকটা সন্ধি পরীক্ষায় এসেছে, অহরহ। আগে ভেঙে দিই, অহ বিসর্গ যোগ অহ। ঠিক আছে, দেখেন এটা বিসর্গের মধ্যে বলছে, এটা সন্ধি নির্ণয় করতে বলছে, অহ যোগ অহ। বিসর্গতে যত নিয়ম আছে সেই নিয়মে পড়ে নাই, আমরা এটাতে কি দেব, আমরা একটা বিশেষ নিয়ম দেব। বিসর্গ সন্ধির মধ্যে আছে বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি, এটা একটা বিশেষ নিয়ম পড়ছে, কারণ অহ বিসর্গের সাথে অ আসলে র হয়, এরকম নিয়ম কি সন্ধিতে নেই। এই জন্য বলছে কি এটা বিসর্গ সন্ধির বিশেষ নিয়ম। তাহলে বিশেষ নিয়মে অহরহ আছে, এই উদাহরণগুলো আপনারা পড়বেন। আরেকটা আছে অহর্নিশ। ঠিক আছে, এগুলো বিশেষ নিয়মে বিসর্গ সন্ধি। আচ্ছা, তারপরে দেখবেন বন্ধুরা, আপনারা খেয়াল করেন 14 সালে যে প্রশ্ন এসেছিল সন্ধি থেকে সেটা আমি দেখাচ্ছি। যেমন দেখেন মনস্তাপ, পরীক্ষা আসছে মনস্তাপের সন্ধি বিচ্ছেদ কি। দেখেন মনস্তাপ, আমরা একটু আগে দন্তস্বর একটি নিয়ম পড়িয়েছি এবং তালব্যস্বর নিয়ম পড়িয়েছি। দেখেন এখানেও দন্তস্বর আছে, তাহলে নিয়মটা কি আমি আগে ভেঙে দিই, মনোযোগ তাপ। ঠিক আছে, বিসর্গের পরে যদি ত বা থ আসে তাহলে আমরা একটু আগে দেখলাম দন্তস্ব হয়। তাহলে দেখেন বিসর্গ, প্রথম অংশে বিসর্গ আছে, দ্বিতীয় অংশে ত আছে, অথবা থ থাকবে, এখানে ত আছে তাহলে ইজিকাল টু দন্তস্ব হবে। তাহলে মনস্তাপে দেখেন দন্তস্ব আছে, তাহলে মনোযোগ তাপ মনস্তাপ। ঠিক আছে, ত থ থাকলে আপনারা দন্তস্ব দেবেন, চ ছ থাকলে তালব্যস্ব, আর ট ঠ থাকলে মূর্ধন্য স। ঠিক আছে, এই তিনটা বানানোর জন্য এই নিয়মগুলো হয়েছে। 2019 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে নিরাময়। দেখেন নিযোগ আময়, আসলে এই প্রশ্নটা টেকনিক্যালি বলছিল, প্রশ্নটা আসলে বিসর্গ সন্ধিতে না দিয়ে ব্যঞ্জনের মধ্যে দিছিল। সঠিক উত্তর ছিল এটা, দেখেন এইভাবে অ্যান্সার করা হয়েছে, নিযোগ আময়। তাহলে এরকম দেখেন ব্যঞ্জনের কোনো উদাহরণ নেই, তার মানে এই প্রশ্নটা উত্তরটা ভুল ছিল। আসলে এটা বিসর্গ সন্ধি এইভাবে হলে সঠিক হতো। কিভাবে হতো দেখেন, অ বা আ ছাড়া, সন্ধিতে একটা নিয়ম আছে, অ বা আ ছাড়া অন্য স্বর। অন্য স্বর মানে কি, প্রথম অংশে স্বরে অ অথবা আ ছাড়া যে কোনো স্বরবর্ণ আসবে, তারপরে আসবে দ্বিতীয় অংশে কি থাকবে, অ বা আ থাকতে পারে, অথবা থাকতে পারে বর্গের তৃতীয় অথবা চতুর্থ অথবা পঞ্চম, অথবা কি থাকবে অন্তর্জ ব র ল হ। তাহলে প্রথম অংশে থাকবে এই দুটা স্বরবর্ণ বাদে যে কোনো স্বরবর্ণ, তার সাথে কি থাকবে বিসর্গ, এর সাথে বিসর্গ থাকবে। আর দ্বিতীয় অংশে থাকবে স্বরে থাকতে পারে, আ থাকতে পারে, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকতে পারে, অথবা অন্তর্জ ব র ল হ, এর যে কোনোটি থাকতে পারে। তাহলে দেখেন নির সাথে রস্যিকার আছে, এর সাথে বিসর্গ আছে। আমরা বলছি প্রথম অংশে এই দুইটা বাদে অন্য স্বরের সাথে বিসর্গ থাকবে, তাহলে আছে রস্যিকারের সাথে বিসর্গ আছে। তাহলে আমি এখানে রস্যিকার লিখি, রস্যিকারের সাথে বিসর্গ। দ্বিতীয় অংশে কি থাকবে, স্বরে আ থাকতে পারে, স্বরে আ থাকতে পারে, দেখেন এখানে স্বরে আ আছে, তাহলে ইজিকাল টু কি হবে, র হবে। তাহলে ইজিকাল টু র হবে। তাহলে দেখেন নিরাময় সন্ধিতে র আছে। তাহলে এটা টেকনিক্যালি ভুল ছিল, আপনারা খেয়াল করবেন যে এরকম প্রশ্ন থাকে। ঠিক আছে, 19 সালের প্রশ্ন শেষ। এখন সন্ধি থেকে কিছু, শুধু সন্ধি থেকে, সন্ধি কাকে বলে, কত প্রকার, কি কি সন্ধিতে কি থাকলে হয়, কি থাকলে হয় না, এই জাতীয় কিছু প্রশ্ন ছিল, আমি সেটা সমাধান দেব। তাহলে দেখেন 2011 সালে সন্ধি থেকে একটা প্রশ্ন এসেছিল যে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে। পাশাপাশি দুটি ধ্বনি বর্ণের মিলনকে কি বলে। তাহলে আপনারা জানেন যে ধ্বনি বা বর্ণের মিলনের সন্ধি হয়, তাহলে এর উত্তর ছিল সন্ধি। আমি এটা স্বরসন্ধিতে দিইনি, কারণ স্বরসন্ধিতে অনেকগুলো প্রশ্ন ছিল, ওটা সময়ের অভাবে দিতে পারিনি। এখন বিসর্গ সন্ধির মধ্যে আমি এই সাধারণ প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এটা 11 সালে এসেছিল, পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনি মিলনে কি হয়, সন্ধি হয়। যদি বলে এখানে পদ বা
পদ বা শব্দের মিলনে কি হয়, তাহলে কিন্তু হবে সমাস। ঠিক আছে, ধ্বনি বা বর্ণের মিলনে তখন হবে সন্ধি। এটা খেয়াল রাখবেন। এটা 11 সালে প্রশ্ন এসেছিল। তারপরে দেখেন 14 সালে এরকম একটা প্রশ্ন এসেছিল, 2014-তে। প্রশ্নটা ছিল সন্ধির উদ্দেশ্য কোনটি? সন্ধির উদ্দেশ্য কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, সন্ধির উদ্দেশ্য হচ্ছে দুইটি। একটি হচ্ছে উচ্চারণে সহজ, আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। অর্থাৎ সন্ধি শুনতে যে ভালো লাগায় কানে, আমরা যদি বিদ্যা আলয় না বলি, বিদ্যালয় বলি, শুনতে ভালো লাগানো, এটাকে বলে ধ্বনিগত মাধুর্য। তাহলে দুইটা প্রশ্নের মধ্যে, দুইটা উত্তরের মধ্যে একটা উত্তর ছিল ধ্বনিগত মাধুর্য সম্পাদন। উত্তর ছিল ধ্বনিগত মাধুর্য সম্পাদন। ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সারে ছিল। আর উচ্চারণের সহজ প্রবণতা এটা ছিল না, যেহেতু উত্তর একটাই থাকতে হবে, এই জন্য এটা ছিল। সন্ধির উদ্দেশ্য কোনটি? ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আর বাদ বাকি তিনটা উদ্দেশ্য ভুল ছিল। আপনার অনেক সময় প্রশ্ন আসতে পারে সন্ধির উদ্দেশ্য কয়টি? দুইটি। এটাও খেয়াল রাখবেন, উচ্চারণের সহজ, আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এটা যেহেতু অ্যান্সারে ছিল, এই জন্য আমরা এটা দিলাম। আরেকটা প্রশ্ন এসেছিল, দেখেন 2015 সালে একটা প্রশ্ন এসেছিল যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়? দেখেন, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব বা ফনোলজি, আরেকটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব মরফোলজি, আরেকটা হচ্ছে সিনট্যাক্স বা বাক্যতত্ত্ব, আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স। এর মধ্যে দেখেন সন্ধি, আমরা একটু আগে সংজ্ঞাটা পরীক্ষা এসেছিল, সেটা দেখালাম যে দুটি ধ্বনি বা বর্ণের মিলনে সন্ধি হয়। ধ্বনি বা বর্ণ, দেখেন ধ্বনি বা বর্ণ, তাহলে কি আমাদের একটা ধ্বনিতত্ত্ব নাম দিয়ে আছে, ধ্বনিতত্ত্ব। তাহলে যেহেতু এটা বর্ণ বা ধ্বনির মিলনে হয়, তাহলে ধ্বনিতত্ত্ব আমার ব্যাকরণে একটা আলোচ্য বিষয়, তাহলে এটা ধ্বনিতত্ত্বের মধ্যে আসবে। যেহেতু দুটি বর্ণ, এটা উচ্চারণ করলে ধ্বনি হয়, লিখলে বর্ণ হয়, তাহলে ধ্বনিতত্ত্ব নাম দিয়ে আমার একটা নামই আছে, ধ্বনিতত্ত্ব। তাহলে যেহেতু সন্ধি হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলন, তাহলে সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা হবে। তাহলে সন্ধি হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের একটি বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এখান থেকে উপকৃত হচ্ছেন এবং হবেন। শেষ পর্যন্ত পরবর্তী ক্লাস আবার দেখবেন। আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাবো। পরবর্তীতে আমি সমাজ বা অন্যান্য বিষয়ের উপর টিউটোরিয়াল দেব। সেই পর্যন্ত সবাই দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।